ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশমাতা খালেদা জিয়ার তো নাই আমাদের মাঝে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি আমাদের মধ্যে নাই, এটা তো নিউজের ব্যাপার না রে ভাই। মিস্টার ডক্টর জাহিদুল সাহেব, জাতিকে আর কত বিভ্রান্ত করবেন? আর তারপরে আপনি ধন্যবাদ দেন উপদেষ্টা পরিষদকে, তারা দেশমাতা খালেদা জিয়ার পক্ষে, খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছে। দালালি কত প্রকার এবং কি সরকারের সঙ্গে এখন লাইন দেওয়া শুরু করে দিয়েছেন। উপদেষ্টা পরিষদের নেতারা, উপদেষ্টা পরিষদ সদস্যরা কে খোঁজ খবর নিচ্ছে না হচ্ছে আপনার কি রে বাবা? আপনার রোগী মারা যাচ্ছে আর কে খোঁজ খবর নিচ্ছে সেটা নিয়ে আপনি ব্যস্ত আছেন। বিদেশে পাঠানোর যে নাটকটা করা হচ্ছে, এই নাটকটা বন্ধ করেন। পৃথিবীর কোন ডাক্তার বলবে না এরকম একটা রোগীকে সামনে নিয়ে আসেন। আপনি তো বলেছেন যে ওষুধ উনি নিতে পারছেন, একবার বললেন না কেন মুখে নিতে পারছেন ওষুধটা? ইনজেকশন এগুলো তো দেওয়াই যায়। যখন ভেন্টিলেটর থাকে তখন ভেন্টিলেটর কাজ করে, তখন হার্ট কাজ করে না, হার্টের ফাংশনটা ভেন্টিলেটর কাজ করে। সেই ভেন্টিলেটর কাজ করলে তো ওষুধ ঢুকবেই, এখানে তো ওষুধ চলাচল করবে, রক্ত চলাচল থাকবে ঠিকই, কারণ না হলে তো ওনার ব্রেন হ্যামারেজ হয়ে যাবে, ব্রেন বন্ধ হয়ে যাবে, হয়ে গেল। ফলে ভেন্টিলেটর দিয়ে তোকে রাখতে আছেন আপনারা, যতক্ষণ ভেন্টিলেটর চলবে ততক্ষণ পর্যন্ত ওনার শ্বাস প্রশ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলবে ততক্ষণ যে কোনো ইনজেক্টেড ওষুধ আপনি তাকে দিতে পারবেন, স্যালাইন দিতে পারবেন, খাবার দিতে পারবেন, তাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রোটিন দেওয়া দরকার, নিউট্রিশন দেওয়া দরকার দিতে পারবেন, এবং রোগের জন্য নিরামুক্ত করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে পারবেন, যে কোনো ওষুধ দিতে পারবেন। নাটকগুলা বন্ধ করেন, ওনার সে বিদেশে যাওয়ার নাটকটা বন্ধ করেন। বন্ধ করে যেটা সত্য, যেটা আসল, সেটা দয়া করে প্রকাশ করেন। এদেশের জনগণ আপনাদের উপরে কোনো আক্রমণ করবে না, এদেশের জনগণ আপনাদেরকে প্রতি কোনো রকম করবে না। বিএনপির ভাইরা এই ভুলটা করতে যান না। অতীতে আপনাদের মিছিল থেকে ছাত্র শিবিরের ছেলেরা ঢুকে বোমা মেরে তারা চলে গেছে, অ্যারেস্ট হয়েছেন আপনারা, গ্রেফতার হয়েছেন আপনারা, কিন্তু বোমা মেরেছে ছাত্র শিবিরের ছেলেরা। এখনো আপনারা যাবেন মিছিল করে লাঠি নিয়ে হাতে, ওরা যাবে গান পাউডার নিয়ে, ওরা গান পাউডার ছিটিয়ে দিয়ে এখন আগুন লাগিয়ে দিবে। দোষ হবে বিএনপির। বিএনপির ভাইয়েরা কোনো উষ্মা প্রকাশ করবেন না, কোনো ক্ষোভ প্রকাশ করবেন না, কোনো ক্রুদ্ধ কোনো কাজ করবেন না, কোনো ভাঙ চুর যাবেন না। শান্তিপূর্ণভাবে দরকার পড়লে আমরা জানাজা পড়বো, যে যেখানে আছেন সেখানে বসে থেকে দোয়া মাহফিল করবেন। কাজে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, জনগণের কাছে বিনীত অনুরোধ, বিএনপির কাছে বিনীত অনুরোধ, দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুটাকে আপনারা স্বাভাবিকভাবে নেবেন, অতি স্বাভাবিকভাবে নেবেন। কোন উষ্মা প্রকাশ করবেন না, কোন রকম ক্রোধ দেখাবেন না। এটা আল্লাহ মালিক, আমাদের হায়াত মতের মালিক আল্লাহ। এটা নিয়ে গ্রামে একজন মারা গেলে পরে একটা গ্রাম পুরায় দেওয়ার মতো অবস্থা হয়, মার্ডারের কেসে আসামি দিতে হয়। আমরা যদি এগুলো করি তাহলে আমরা কিন্তু মার্ডার কেসে আসামি হব। ডক্টর ইউনূসের চোখে সর্ষে ফুল, হ্যাঁ অনেকটা সর্ষে ফুল। যদি সংঘাতটা হয়ে যায়, প্রথম শিকার হবে এই সরকার। যদি সংঘাত তৈরি হয় বাংলাদেশের মাটিতে আবার, এবার সবার আগে শিকার হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার কথা তখন কেউ শুনবে না, ওনার নিজের পক্ষ তো শুনবেই না, আর আমাদের তো শোনার প্রশ্নই ওঠে না। মাঝখান থেকে বাংলাদেশটা ত্রিখণ্ডিত হবে এবং আওয়ামী লীগ বীর দর্পে, শেখ হাসিনা বীর দর্পে বাংলাদেশের ঢাকার রাজধানীতে এসে নামবে। ট্র্যাপে পা দিয়েন না, ফাঁদে পা দিয়েন না। এই সরকার ফাঁদটা পুরা করার চেষ্টা করছে, একটার পর একটা ভাবে ফাঁদটা পুরা করার চেষ্টা করছে। এই ফাঁদ যখন কমপ্লিট হবে তখনই তারা ঘোষণা করবে দেশমাতা খালেদা জিয়া বিদেশ যাবে না আল্লাহর কাছে যাবে। আমার যেটা মনে হয় উনি ইতিমধ্যে হয়তো আল্লাহর কাছে চলে গেছেন। তারেক রহমানের এই ট্র্যাপে ফেলে আজকে মৃত মাকে দেখার জন্য আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারেক রহমান সাহেব লন্ডনে থেকে দোয়া করলে মায়ের কাছে দোয়া আসবে, শেষ দেখা বলে কোনো কথা নাই। তারেক রহমানের এখন বাংলাদেশে আসাটা চরম ঝুঁকিপূর্ণ হবে, এত বড় ঝুঁকিপূর্ণ হবে যে তারেক রহমান আজকে মাইকে দেখতে আসবে, সেই তারেক রহমান রাজনীতির মাঠে কাজ করতে গিয়ে দেশমাতা খালেদা জিয়ার কাছে চলে যান কিনা এই সন্দেহ তো উড়াইয়া দিতে পারবেন না আপনি। কাজেই তারেক রহমান সাহেবের এই নাটকটা তারা সরকার সাজাচ্ছে এই জন্য যে পুরা ব্লেমটা যেন তারেক রহমানের উপর দেওয়া যায় যে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতেও উনি দেশে আসেন নাই।
এটা তারেক রহমান বুঝতে পেরেছে, এটা অনুধাবন করেছে। আমি এসে ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। ফলে উনাকে কেমন একটা ঝুঁকি নিয়েছেন, কি যে আমি আমার মাকে স্যাক্রিফাইস করব, মাকে দেখা স্যাক্রিফাইস করব, আর আমার মাকে তো গিয়ে পাচ্ছি না আমি আর। উনি তো জানেন মায়ের কি অবস্থা, একমাত্র বাংলাদেশে 3 জন লোক জানেন দেশমাতা খালেদা জিয়ার কি অবস্থা, এছাড়া তো আর কেউ জানেন না। কাজেই তিনি কি ভরসা এখানে ফিরে আসবেন, এত বড় ঝুঁকি উনি কিভাবে নেবেন যখন পুরা বিএনপি উনি রক্ষা করতে পারবেন না। উনি বাংলাদেশে থাকলে বিএনপির উপরে যে অত্যাচার বিচারগুলো হবে সেগুলো প্রটেস্ট করতে গেলে উনাকে হয়তো ওনার বিরুদ্ধে সরকারে খড়গ নেমে আসতে পারে। একটি সশস্ত্র রাজনৈতিক দল এই দেশে আছে যাদের সংগঠন, ছাত্র সংগঠন খুবই শক্তিশালী, খুবই দুর্দান্ত, এবং তাদের প্রচুর অস্ত্র আছে, তারা যে কোনো জায়গায় যে কোনো অ্যাকশন যে কোনো সময় করতে পারে। কাজে তারেক রহমানের জীবন এখানে নিরাপদ নয়। এখানে আপনি 3 স্তর বিষয় নিরাপত্তা কেন দিবেন? তার মানে এখানে একটা নাটক করা হচ্ছে। সেই নাটকটা হলো সিম্পল, এই যে 2টা জিনিস আমি বললাম। একটি, সরকার অত্যন্ত সহজ সহানুভূতি দেখানোর চেষ্টা করছে যে এই সরকার তারেক রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পক্ষে। তাহলে বিপক্ষে কে? এইটা তারা ইনডাইরেক্টলি আঙ্গুল দেওয়ার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, নাম বলার সাহস পাচ্ছে না। তারা বলতে চাচ্ছে ওনার স্বাস্থ্যের অবনতি গত 1 মাস 15 দিন বা 1.5 বছরে হয় নাই, এটা গত 15 বছরে ওনার উপরে যে আওয়ামী লীগ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে, শেখ হাসিনা যে অত্যাচার করেছে, তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, তারই ধারাবাহিকতায় আজকে দেশমাতা খালেদা জিয়ার এই অবস্থায় সে দাঁড়িয়েছে। এরকম একটি ন্যারেটিভ তারা সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে জনগণের নামে কোনো একটি মহল আওয়ামী লীগের উপরে আবার মরণ কামড় দিতে পারে, তাদের উপর আবার ঝাঁপায়া পড়তে পারে, এবং আওয়ামী লীগের সহায় সম্পদ যেখানে যেটা আছে সেগুলা ভাঙচুর লুটতরাজ করে করতে পারে। আর আপনি জানেন যে অ্যাপোলো যে নাম ছিল আগে, এটা ছিল ভারতীয় হাসপাতাল, সেই হাসপাতালটা কিনে নিয়েছে আওয়ামী লীগের নেতারা, এবং এটার নাম হয়েছে এভার কেয়ার। তাহলে প্রথম আক্রমণটা কোথায় হবে? প্রথম আক্রমণ তুলে ধরবে যে এই এভার কেয়ার হাসপাতালে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার নামে অচিকিৎসা করা হয়েছিল, এই এভারগ্রিন কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, তাকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয় নাই, সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই। তাহলে মানুষের প্রথম আক্রোশটা যাবে এই যে আওয়ামী লীগের প্রপার্টি, যেখানে উনি বারবার চিকিৎসা নিচ্ছেন, এটা তো আওয়ামী লীগের প্রপার্টি, এটা আওয়ামী লীগের সম্পদ, সকল ডাইরেক্টর আওয়ামী লীগের, এখনো যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের। জানি না এর ইতিমধ্যে তারা ডাইরেক্টরশিপ বা শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন কিনা। এটা তো মূলত অ্যাপোলোর একটা অ্যাফিলিয়েটেড, এখানে যেমন গ্রামীণের ছিল এক সময় ওই টেলিনরের একটা অংশ, তারা হয়তো পরে শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে, তেমন এই এভার কেয়ারটা হলো মূলত ভারতীয় অ্যাপোলো চেইনের হাসপাতালের একটি অংশ। সে শেয়ারটা তারা এখন মেজর শেয়ার ছেড়ে দিয়ে মাইনর শেয়ার নিয়ে তারা আছে, আর মেজর শেয়ারটা এখন আওয়ামী লীগের হাতে আছে। কাজে এই হাসপাতালটা রক্ষা করতে হবে, কারণ কোনো একটা পক্ষ যার প্রতিযোগী যে হাসপাতালগুলো আছে সেটা কিন্তু আমার অনেক রাজনৈতিক দলের কাছে আছে। তারা কি চাইবে? তারা চাইবে এই সুযোগে এভার কেয়ার হাসপাতালটাকে ধ্বংস করে দেওয়া যায় কিনা। যারা গাজীর টায়ার ফ্যাক্টরিকে ধ্বংস করে দিতে পেরেছে, যারা অজস্র মিল কারখানাকে পুড়িয়ে দিতে পেরেছে, তাদের কাছে হাসপাতালটা ভেঙে ফেলা তো কোনো বিষয় না। কাজে এটাকে বাঁচানোর জন্যই আজকে 3 স্টেজ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে এই সম্পদ রক্ষা করা হয়। তাহলে সরকার কার স্বার্থে কাজ করছে? এখানে ভারতের অবশ্যই ডাইরেক্ট থ্রেট আছে, যে যদি এভার কেয়ার হাসপাতালে কিছু হয় তাহলে এবার কিন্তু সরকার তোমাকে আমরা ছাড়বো না, এখানে আমাদের সম্পদ আছে। যার ফলে এভার কেয়ার হাসপাতালকে প্রোটেকশন দেওয়ার নামে তো আসতে পারে না। ফলে নাটকীয় ভাবে ওনাকে প্রথম ঘোষণা করা হয়েছে উনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি, এবং তারপরে ওনাকে দেওয়ার জন্য সারা বাহিনী 3 বাহিনী সহ এবং এসএসএফ কে গার্ড লাগিয়ে দেওয়া আছে, এবং বাহিনী প্রধানদেরকেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখে আসার জন্য কিভাবে এটাকে ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। তো এই যে খেলাটা, এই খেলাটা তো আমাদের বুঝতে হবে। আল্লাহ তো আমাদেরকে এতটুকু এলএম দিয়েছে যে আমরা কিছুটা দেখে বুঝি যে বৃষ্টি হবে কি হবে না,
আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে তো কিছুটা বলতে পারি এই বৃষ্টিটা আসবে কি আসবে না। তো এখন এটা যদি আমাদের দোষ হয়ে থাকে, এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আমার তো কিছু করার নাই। কিন্তু আমাকে এইভাবেই কথা বলতে হবে যে আমি এইভাবে চিন্তা করি, এই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করি। দ্বিতীয় নাটকটা সাজানো হচ্ছে যে তারেক রহমান সাহেব কেন দেশে আসেন না। তারেক রহমান দেশে না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তারেক রহমান কেন আসেন নাই, এটা একটা ব্যক্তিগত ব্যাপার ছিল। আজকে প্রথম আলো সেটা প্রকাশ করে দিয়েছে। প্রথম আলো পত্রিকা আজকে এটা প্রকাশ করে দিয়েছে, বলেছে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ইংল্যান্ডে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই দেশে ফিরে যেতে পারবে না, যে দেশের অরিজিনাল নাগরিক তিনি। তারেক রহমান সাহেব বাংলাদেশের নাগরিক, তিনি জীবনের ভয়ে, সরকারের চাপে, অতীত সরকারের চাপে উনি ইংল্যান্ডে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। কাজে তার পক্ষে রাজনৈতিক আশ্রয় থাকা অবস্থায় তার পক্ষে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া সম্ভব হবে, কিন্তু বাংলাদেশে আসা সম্ভব হবে না। বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গেই ওনার রাজনৈতিক আশ্রয়টা বাতিল হয়ে যাবে, ভবিষ্যতে উনি রাজনৈতিক আশ্রয় পাবেন না, এবং পরবর্তীতে গেলে হয়তো নর্মাল ভিসা নিয়ে যেতে হবে। নর্মাল ভিসা দিবেন কি দিবেন না সেটা হলো ব্রিটিশ সরকারের নিয়ম বা ইচ্ছা। কিন্তু এখানে কি হচ্ছে তাহলে, আজকে প্রথম আলো কি নিউজটা ছাপাইলো যে তারেক রহমান সাহেবের পক্ষে, তার অস্তিত্বের পক্ষে, তার ভবিষ্যৎ রাজনীতির পক্ষে, সেই নিরাপদের থেকে বাংলাদেশের রাজনীতি করার স্বার্থে এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাকে একটা নিরাপদ জায়গায় থাকতে হবে। সিপাহসালাররা সাধারণত পাহাড়ের চূড়ায় থেকে নিচে পাদভূমিতে যুদ্ধ চালায়। জেনারেলরা ঢাকার বাইরে আশপাশে থাকে, কিন্তু ওই বর্ডার লাইনে যায় না। তারেক রহমান তো আমাদের সিপাহসালার, এদের বিএনপির মূল চালিকা শক্তি, ওনার নিরাপত্তা প্রয়োজন আছে। আজকে উনি মায়ের অসুখের ট্র্যাপ করে এই ধরনের একটা ফাঁদ পেতে, ওনার যদি ওই সুযোগটা বন্ধ করে ওনার অবস্থানটা অনিরাপদ করা হয়। আর একটা জিনিস মনে রাখবেন, যে শক্তি ক্ষমতাসীন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছে, ওই শক্তি আগামী দিনে যে কোনো সরকারকে যে কোনো সময়ে বিদায় করার শক্তি এবং অর্থ এবং বৃত্ত রাখে। কাজে আমি বিএনপি নেতা কর্মী ভাইদেরকে, যেহেতু আপনারা আমার প্রোগ্রাম দেখেন শুনেন, আমি অনুরোধ করব কোনো অবস্থাতে আপনার উষ্মা দেখাবেন না, কোনো অবস্থায় আপনার মাতম করবেন না, কোনো অবস্থাতে কারোর প্রতি আক্রোশ দেখাবেন না। পারলে সরকারকে ধন্যবাদ দিয়েন যে আপনাদের সময় খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন, তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি কোনো অবস্থাতে রাজনৈতিক ট্র্যাপে পা দিয়েন না ভাইয়েরা। বিনীত অনুরোধ আপনাদের কাছে, আমার বিনীত অনুরোধ, বিনীত আবেদন। শুনবেন না জানি, তারপরে আমি আমার বিবেকের তাড়নায় বলে গেলাম, আমি তো এই সর্বনাশ থেকে বিএনপিকে বাঁচানোর চেষ্টা করেছি, শেষ চেষ্টা করেছি। অতীতে কি করেছি জানি না, ভালো করেছি না কেন মন্দ করেছি জানি না, তবে আপনারা দেখেছেন আমি যেই পথে হেঁটেছি আর বিএনপি যেই পথে হেঁটেছে, দুজনের পরিণতি কি। আজকে কিন্তু দেশমাতা খালেদা জি আমাকে পার্লামেন্টের ভিতরে, স্ট্যান্ডিং কমিটির ভিতরে আমাকে বলেছিল, হিরো হতে চাও, জিরো বানায় দেব। ম্যাডাম চলে যাওয়ার আগে আপনাকে বলছি, আমি কিন্তু জিরো হই নাই। এখন আল্লাহর কি দেখেন, আপনি কিন্তু জিরো হয়ে গেছে। সে কথাটা বলছিলাম, ম্যাডাম আমি জিরো হই তাতে কিন্তু আপত্তি নাই, আপনি জিরো হয়েন না। আজকে দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে। বিশ্বাস না করেন দুলুকে জিজ্ঞাসা করেন, বিশ্বাস না করেন ওই সংসদে যারা আছে তাদের করেন। সাদেক হোসেন খোকা এই কথা বলার কারণে, জবাব দেওয়ার কারণে আমাকে মারতে আসছিল, যখন আমি বলছিলাম ম্যাডাম আমি জিরো হয়ে গেলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি জিরো হয়েন না। ফজলুর রহমান পটল মারা গেছে, তার লাফায় আসছিল, দুলু একজন লাফায় আসছিল আমাকে, তারপরে দুলু না হলেও 10 বার আমাকে সরি বলছে। ডাক্তার ভাই করা উচিত হয় না আমার, তো সেই কথাগুলো তো বলি নাই ভাই। ম্যাডাম আমি তো বেঁচে আছি, আমি তো এখনো হিরোর একটু হলে আছি, কিন্তু আপনি তো টোটাল জিরো হয়ে গেলেন। এই যে ওদের কথা চললেন, ওদের কথা শুনলেন, আপনার লাভটা কি হলো? এই ষড়যন্ত্রটা কিন্তু হচ্ছে আমাদেরকে ঘিরে, বিএনপি কে ঘিরে, দেশমাতা খালেদা জিয়াকে ঘিরে, তারেক রহমানকে ঘিরে।
কাজেই আপনার সাবধান হইতে হবে, সাবধান না হলে কিন্তু ক্ষতি আমাদের হয়ে যাবে। দেশমাতা খালেদা জিয়াকে কোনো চিকিৎসা করেও আর ফেরত আনা যাবে না। এটা হার্টে যখন ইনফেকশন মানে ঘা হয়ে যায়, হার্টে যখন ঘা হয়ে যায়, ঘা মানে কি দেখছেন তো, হার্টে ঘা হয়ে গেলে ওই জায়গায় ব্যথা করে, নড়াচড়া করলেই ব্যথা করে। তা হার্ট তো সবসময় নড়াচড়া করতে হবে, হার্টের নড়াচড়া না হলে তো আপনি আর নাই, তাহলে হার্টের নড়াচড়া হলে ওনার ব্যথা করবে, ব্যথা করলে ওনার স্বাস্থ্যের অবনতি হবে। কাজেই আপনাকে তো বুঝতে হবে, এটা বুঝতে পারছেন না? কাজেই আমি আপনাকে বিনীতভাবে বলবো, বিনীতভাবে অনুরোধ করবো, প্লিজ আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা কোনো অবস্থাতেই আপনারা এই উত্তেজিত হবেন না।